অল ক্লিয়ার। প্রথম গল্পটা ইজ স্টিল হ্যাপনিং, লাইক আমি জাস্ট এই গল্প মানে ঘটনাটা দিন 7 আগে শুনেছি। হ্যালো নাসরিন, আমি ভালো আছি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ফর কামিং নাসরিন। আম, আমি মানে এই ঘটনাটা 7 দিন আগে শুনেছি, এবং যখন আমরা কথা বলছি তখনও মানে ঘটনাটা চলছে। হ্যালো সুচরিতা, থ্যাংক ইউ সকলে। ঠিক আছে, এবার আমি আর কমেন্টস দেখছি না, এবার কিন্তু আমি বলা শুরু করছি। আমি পরে এই গল্পটা শেষ করে কমেন্টস দেখবো। সো এই ঘটনাটা গল্প বলবো না, এটা ঘটনা হচ্ছে। ঘটনাটা আমি শুনেছি আমার বাড়িতে যে যিনি হ্যালো তনিমা, সো সুইট অফ ইউ। আমার বাড়িতে যে উম, আম, যিনি মালির কাজ করেন, অনেক দিন থেকে আছেন উনি আমাদের সাথে। প্রায় ধরো 18 বছর মতন উনি আছেন আমাদের বাড়িতে। পুরো বাড়ি মানে পুরো গার্ডেন ফার্ডেন সব কিছু দেখাশোনা করেন। উম, ওনার কাছ থেকে শোনা, মানে ওনার একজনের সাথে হচ্ছে এটা, অ্যাজ উই আর টকিং। নাসরিন, আমি সবসময় তোমার জন্য একটা প্রেয়ার বলি। আই এম সো সরি টু হিয়ার তোমার শরীর ভালো নেই, বাট তুমি স্টিল এসছো, সো থ্যাংক ইউ সো মাচ। আর আমি আশা করি যে আমাদের গল্প শুনে তোমার একটু টাইম পাস হয়, একটু ভালো লাগে। তুমি ভালো থেকো, এটাই আমি প্রার্থনা করতে পারি। মানে আই ফিল হেল্পলেস সামটাইমস, বাট আই জাস্ট হোপ, আই এম জাস্ট প্রেয়িং, এইটুকু বলছি তোমাকে। শুভ সন্ধ্যা মহুয়া। তো আমি ওনার কাছ থেকে শুনেছি। এখন আমি দেখো কারুর নাম ধাম বলতে চাই না, এনি বিচপে গোটা জিনিসটাই খুবই মানে একটা খুব মানে অদ্ভুত একটা ঘটনা। যাই হোক, তো মালিজি, মালিজির যার সাথে হয়েছে সে হচ্ছে মালিজির ভাইজি। হ্যাঁ, বাচ্চা মেয়ে, এই ধরো 12 বছর বয়স তার। ঠিক আছে, তো দিন 7 আগে আমি সকলের কাছে মানে যারা আমাদের বাড়িতে থাকেন, কাজ টাজ করেন, তাদের সকলের কাছ থেকে শুনলাম যে মালিজি নাকি খুব মানে খুব ডিস্টার্বড, মানে একটু মানে ডিস্টার্ব, ভালো করে কাজ করতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, কি হয়েছে কি হয়েছে। তারপরে শুনলাম যে ওনার ভাইজি খুব অসুস্থ, মানে কিন্তু ভাইজিকে ওরা গ্রামে নিয়ে গেছে। তারপরে আমি ওর মালিদির সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম কি হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে এই মেয়েটা যার কথা আমরা বলবো, যে 12 বছরের মেয়েটা, এই মেয়েটার লাইফটা একটু মানে একটু অন্যরকম, আমাদের সকলের থেকে একটু অন্যরকম, অনেকের থেকে অন্যরকম, সকলের কথা বলবো না। তার কারণ হচ্ছে যে মেয়েটার যখন 6 মাস বয়স, তখন মেয়েটির বাবা মানে মালিজির যে দাদা, সে একটি মোটর অ্যাক্সিডেন্টে মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। মেয়েটি তার বাবার এবং মায়ের প্রথম সন্তান। মানে তার বাবারও খুব বেশি বয়স ছিল না, মারও বয়স কম ছিল। দিল্লিতে নাংলোই বলে একটা জায়গা আছে, যারা দিল্লির কাছাকাছি থাকো তারা জানবে, এটা সবাই জানবে না। যাই হোক, এটা একটা আউট মানে বলতে পারো এজেস অফ দিল্লির মধ্যে, মানে ইটস ইন দিল্লি বাট ইটস কোয়াইট ফার ওয়ে। এজেস অফ দিল্লিতে নাংলোই বলে একটা জায়গা আছে, সেখানে ওরা মানে এখন থাকে, আগে ফরিদাবাদের কাছে থাকতো। তো যাই হোক, যে ভদ্রমহিলারও বয়স কম ছিল, মানে এই মেয়েটির মার। তো বাবা মারা যাওয়ার পরে বেশ বছর দেড়েক বাদে উনি আবার বিয়ে করেন। এখন যিনি যিনি ওনার স্বামী, তিনি তাকে বিয়ে করেন। হ্যাঁ, তো যাই হোক, যে স্বামী সেও মেয়েটাকে মেনে নিয়েছে, এবং মেয়েটার সাথে তার বাবার বাড়ি মানে যে মালিজির যে ভাই মারা গেছিলেন দাদা, তাদের বাড়ি এবং মামা বাড়ি, মানে 3টে বাড়িতেই মেয়েটার যাতায়াত আছে। মেয়েটা এইভাবেই মানুষ হয়েছে, মানে মার কাছেও খানিকটা দিন থাকে, আবার মামা বাড়িও যায়, মানে মামা বাড়ি এবং মালিজিদের বাড়িতে, জ্যাঠার কাছে, পিসিদের কাছে, মানে সকলের সাথে সম্পর্ক আছে। তো যাই হোক, তো সেটা একটা ভালো ব্যাপার। যাই হোক, তো সেই সব হয়েটায় হঠাৎ একদিনকে কি হয়েছে, এরা জানতে পেরেছে যে মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়েছে। এখন কীরকম অসুস্থ হয়ে পড়েছে সবাই তো জানে না, কারণ ওরা যেখানে থাকে আর নাংলোই যেখানে, সেটা একটু দূর। তো যাই হোক, সবাই গিয়ে খোঁজ নিয়েছে, এরা যারা দিল্লিতে আছে তারা। আদারওয়াইজ এদের বাড়ি হচ্ছে তোমার ইউপিতে রায়বরেলি বলে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে পুরা দরিয়া বলে একটা গ্রাম আছে। তার নাম অবভিয়াসলি তোমরা কেউ জানবে না, কারণ
মানে সে যাকে বলে প্রত্যন্ত গ্রাম যাকে বলে, সেইখানে এদের বাড়ি, সেখানে এরা থাকে। মানে সেখানে বাবা জ্যাঠা আরও ভাইরা তারা থাকে, সবাই চাষবাসের কাজ করে, বা যারা চাষবাসের কাজ করে না তারা বেরিয়ে এসে এখানে দিল্লিতে কাজ করছে, যেরকম মালিজি ইত্যাদি। সো ওরা জানতে পারে যে কি হয়েছে, তো তারপরে ওরা মেয়েটার বাড়িতে গিয়ে জানতে পারে যে মেয়েটা দিন তার সাতেক ধরে শরীর খারাপ। মানে প্রথমে শরীর খারাপটা কিরকম ছিল, একটু ওই গা ম্যাচ ম্যাচ করে না, জ্বর হচ্ছে না কিন্তু মনে হচ্ছে জ্বর জ্বর হচ্ছে, এরকম একটা, গা হাত পা একটু ব্যথা এরকম অবস্থা। আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কথাবার্তা বলছে না, একটা 12 বছরের মেয়ে যেরকম মানে মোটামুটি কথাবার্তা সকলের সাথে বলে, বলা বন্ধ করে দিয়েছে। ওর যে নতুন ভাই বোন, মানে ওর মার আরও বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা আছে আরও, তাদের সাথে কথাবার্তা, তাদের দেখাশোনা করতো বড় দিদি হিসাবে, সেসব করছে না, অদ্ভুত আচরণ করছে। ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছে না। তারপরে কাউকে চিনতে পারছে না, মানে ওকে দেখে মনে হচ্ছে যে ও কাউকে চিনতে পারছে না, মাকে মা বলে ডাকছে না, বাবাকে বাবা বলে ডাকছে না, ভাইদেরকে কিছু বলছে না। তো এই সময় ওর কাকা মানে মালিজি ওর দেখতে গেছে, দেখতে গিয়ে দেখছে যে হসপিটালে ওকে মানে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে যে ও এই ভাইরাস, যেরকম আমাদের সকলের ভাইরাল ইনফেকশন মাঝে মাঝে হয় সেরকম হয়েছে, এত চিন্তা করার কিছু নেই। কিন্তু 2-3 দিন বাদ থেকে মেয়েটা ঘুমানো বন্ধ করে দিল, মানে আগে একটু ঘুমাচ্ছিল পড়ে পড়ে, এখন কমপ্লিটলি ঘুমানো বন্ধ করে দিল। মানে 24 ঘন্টা একটা বাচ্চা ঘুমাচ্ছে না, কিছুতেই শুচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে না, এই জিনিসটা বাড়তে থাকলো। মানে 24 থেকে 48, 48 থেকে 72 ঘন্টা হয়ে গেল। সবাই সাংঘাতিক মানে চিন্তিত হয়ে পড়েছে, মানে 72 ঘন্টা কেউ ঘুমাচ্ছে না, তার কি অবস্থা তুমি চিন্তা করো। মানে আমরা পাগলা হয়ে যাব, মানে মাথা কাজ করে বন্ধ করে দেবে এরকম অবস্থাতে। তো তখন ওদের কি মনে হয়েছে, ওরা বলেছে যে একে দেশে নিয়ে চলো, ওখানে দেখাবো। এখন দিল্লি ছেড়ে দেশে কেন যাচ্ছে ডাক্তার দেখাতে সেটা আমায় জিজ্ঞেস করো না, বাট ওটা ওদের ডিসিশন ছিল। আর ওর জ্যাঠা এসেছিল ওখান থেকে, এসে ওকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে ওদের ওখানে কাছাকাছি হসপিটাল সব জায়গায় দেখাশোনা করে ওকে ভর্তিও করে দিয়েছে। এবার হসপিটালে ভর্তি করার পরে, ওখানকার হসপিটালে, এখানে হয়নি কিন্তু, এটা ওরা ওখানে হয়েছে, ওখানকার হসপিটালে ভর্তি করার পরে মানে ওকে যেহেতু ও খাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে, ওকে ইয়ে দিচ্ছিল তোমার সাপ্লিমেন্ট, যেটা স্যালাইন ডোজ দেয় সেটা দিচ্ছিল, মানে একটু ভিটামিন স্যালাইন ডোজ দিচ্ছিল। ওই যে যেগুলো লাগিয়েছে ইউনিটগুলো লাগানোর জন্য, যেটা তোমার ক্যাথেটার লাগিয়েছে, সেই ক্যাথেটারগুলো খুলে ফেলে দিয়ে মানে ডাক্তারদের সাথে অস্বাভাবিক একটা ব্যবহার করছে, গালাগালি দিচ্ছে। একটা 12 বছরের মেয়ে যে ভাষায় গালাগালি দিচ্ছে, সেই ভাষা ওরা কেউ ব্যবহার করে না। মানে এরা একটু এরা একটা সাত্ত্বিক ধরনের লোকজন, মানে মাছ মাংস খায় না, এরা ব্রাহ্মণ, সেটা পুজো আর্চা করে, মানে ভীষণই সব কিছু মেনে চলে। হ্যাঁ, এরা সকলেই গোটা ফ্যামিলি। তো ওরা তো চিন্তাই করতে পারছে না যে মেয়েটা এরকম গালাগালি কেন দিচ্ছে, আর ডাক্তারদের ওপরে চিৎকার করছে, হাত পা ছুটছে। তো ডাক্তার তখন বলেছে যে অবভিয়াসলি বুঝতেই পারছো যে ওই প্রত্যন্ত গ্রামের যে হসপিটাল, সেখানে আমাদের শহরের হসপিটালে এরকম সহ্য করবে না, তো গ্রামের হসপিটালে তো আরোই সহ্য করবে না। তো ওরা ওরা বলেছে যে ঠিক আছে এমনিতে নিয়ে যাও, কারণ ওরা কিছু করতে পারছিল না বাচ্চাটাকে। এবার বাচ্চাটাকে বাড়ি নিয়ে এসছে, বাড়ি নিয়ে এসে আশেপাশে যে ওদের যে মানে আয়ুর্বেদিক ইত্যাদি ইত্যাদি লোকজনকে দেখাচ্ছে, আর ওর অবস্থা দিনকে দিন খারাপ হতে শুরু করছে। মানে এটা আমি তোমাদেরকে বলছি, আজকে তো 2 অগস্ট, এটা হয়েছে তোমার জুলাই মাসের মাঝখান থেকে, মানে 15ই জুলাই থেকে এটা শুরু হয়েছে। তো তারপরে কি হলো জানো তো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওরা দেখতে শুরু করলো যে মানে ওর না বোধ জ্ঞানটা একদম চলে গেছে। মানে এক তো বাড়িতে কোনো কথা বলছে না, কোনো বোধ জ্ঞান নেই ওর, মানে যেখানে সেখানে ওয়াশরুমের কাজ করে দিচ্ছে, মানে বাথরুম করে দিচ্ছে যেখানে সেখানে। অত বড় একটা মেয়ে, বাড়ির মধ্যে যে কোনো লোক মানে মানে বাড়িতে যে কোনো জায়গায় মানে জামা তুলে বসে পড়ছে বাথরুম যাওয়ার জন্যে। এটা তো একটা ভীষণ অস্বাভাবিক ব্যাপার। সেই দেখে ওর জ্যাঠা এবং জেঠিমা এবং ওখানে যারা ছিল কাকারা, তারা তারা তাদের মনে হয় যে এটা একটা মানে এটা মেডিকেল ব্যাপার নয়। তো
ওখান থেকে 7-8 কিলোমিটার দূরে আর একটা গ্রাম আছে, তার নাম ভুলে গেছি আমি, চান্দাই চান্দাই বা এরকম ধরনের একটা নাম আছে। সেখানে হচ্ছে এই মেয়েটার মামা বাড়ি। তো ওরা সেদিনকে রাত্রিরে, মানে যেদিনকে সকাল থেকে এই শুরু করেছে না, ঘরের মধ্যে বাথরুম করা, বিছানার উপরেও না কিন্তু মাটিতে লোকজনের সামনে বসে, উম, সেদিনকেই ওরা একদম ওকে প্যাক করে ওই চান্দাইতে নিয়ে গেছে ওর মামার বাড়িতে। তার কারণ হচ্ছে যে ওর মামা, মানে মেয়েটার মামা, উম, এইসব জিনিস জানে, সে পুজো আচ্চা করে এবং তার নাম ডাক আছে আশেপাশের অনেক গ্রামে এইসব কাজ করার জন্য। তো ওর মামা বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওর মামা বলেছে, না না, একে ঘরে ঢোকাবে না, একে তোমরা ওদের যে উঠোনটা আছে ঘরের মানে বাইরে যে উঠোনটা আছে বলছে ওখানে বসাও, ওকে ওকে ঘরে ঢোকাবে না। তো বসিয়েছে ওকে ওখানে, বসিয়েছে, এটা রাত্রিবেলার কথা বলছে, ওরা রাত্রিবেলায় পৌঁছেছে, ওখানে বসিয়েছে, বসে আম, তো মানে ও তো হাত পা ছুটছে, মানে ওই কথায় কথায় জামা কাপড় খুলে ফেলার চেষ্টা করছে, কথায় কথায় মানে বসে হিসু করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার করছে। তো তখন ওর মামা এসে তাড়াতাড়ি একটা, মানে এটা আমার শোনা কথা, কতটা ঠিক ভুল আমি জানি না, সেই জন্য তোমাদের বলছি। তো ও এসে একটা, প্রথমে ওর চারপাশে একটু মন্ত্র পড়তে পড়তে একটা গন্ডি কেটে দিল, ওকে ওখানে বসালো, মানে ওই গন্ডিটা যে কেটে দিল গোল করে, তার মধ্যে ওকে বসালো। ও নাকি ওটার থেকে বেরোতে পারছিল না, ওটার মধ্যেই আছে, মানে ওটার কাছাকাছি গেলেই কিরকম যেন একটা ধাক্কা খেয়ে গন্ডির মধ্যে চলে আসছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বসে আছে, গোজ মেরে বসে আছে, কোনো কথা বলছে না, আর বুঝতে পারছো চোখ টোক লাল হয়ে গেছে, মানে গাল ফাল শুকিয়ে ঢুকে গেছে ভেতরে, কারণ প্রায় 10 দিন মতন কোনো খাবার যায়নি ভেতরে, মানে লিকুইড ছাড়া, কোনো লিকুইড কি জল এবং ওই যে স্যালাইন দিয়েছিল, তাছাড়া কোনো সলিড ফুড খায়নি মেয়েটা। তো তখন ও বসে পুজো শুরু করলো ওই রাত্রিবেলায়। এবার পুজো করার পরে ওর ওর কাছে একটা, মানে ঝাড়ু মতন আছে, আমাদের যেরকম কাঠি ঝাঁটা হয়, নারকোলের ইয়ে দিয়ে তৈরি হয় সেরকমই একটা ঝাঁটা, কিন্তু এটা হচ্ছে 3টে গাছের সরু সরু ডাল দিয়ে বানানো, খুব সরু সরু ডাল দিয়ে। একটা হচ্ছে তোমার নিম গাছ, একটা হচ্ছে তোমার তেঁতুল গাছ, আর একটা হচ্ছে তোমার পিপল গাছ। এই 3টে গাছের সরু সরু ডান্ডি দিয়ে একটা নাকি ঝাড়ুর মতন বানানো আছে ওর কাছে। ওটা দিয়ে ওকে মারছে আর জিজ্ঞেস করছে, তুই কে, তোর নাম বল। তো বলছে আমি, মানে ওর মুখ দিয়ে না অনেক রকম ভয়েস বেরোচ্ছে, ও বলছে না নাম বলবো না। একবার বলছে ওর বাবার নাম, যে ওই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, একবার বলছে ওর এক মাসির নাম, একবার বলছে ওর এক পাড়াপড়শির নাম, কিছুতেই নাম বলবে না, মানে কোনো নাম বলছে না। তো উনি তখন বুঝতে পারলেন যে ওর কাছে, ওর মধ্যে একটা না অনেকগুলো আত্মা ঢুকে গেছে। এখন ব্যাপারটা কি হয়েছিল, উনি তারপরে ওনার বোনকে জিজ্ঞেস করলেন। ব্যাপার হয়েছে যে মা কাজে গেছিল, মেয়েটা রোজই স্কুল থেকে ফিরতো, স্কুলের বাদবাকি মেয়েদের সাথে একই সঙ্গে ফিরতো। তো যেদিনকে এই ঘটনাটা হয়েছে, মানে তার আগের দিন ওরা বাড়ি ফেরার সময়, ওরা নাংলোই স্টেশনের কাছ দিয়ে ফেরে, তো নাংলোই স্টেশনে ফেরার, মানে ওখানে ফেরার সময় ওরা জানতে পেরেছিল যে রেল লাইনে ওদেরই, মানে ওরই, মানে একটু দূর সম্পর্কের মাসি হয় এরকম একজনের, তার রেলওয়ে, মানে ওই জায়গাতেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই বন্ধুরা বলেছে যে চল চল দেখতে যাই, ও কিছু না বুঝে না জেনে ওই অ্যাক্সিডেন্টের জায়গায় চলে গেছিলো। তো ওই অ্যাক্সিডেন্টের জায়গায় চলে যাওয়ার পরে ওই দেখে ওর এরকম হয়েছিল না, ওখানেই ওর মামার কথা হচ্ছে যে ওখানেই ওকে ধরেছে, অনেকে ধরেছে, কারণ সিমিংলি যেখানে এরকম অ্যাক্সিডেন্ট হয় সেখানে নাকি শুধু সেই আত্মা নয়, বাদ বাকি যারা অতৃপ্ত আত্মা আছে তারাও নাকি ঘুরতে চাকে। তো তার মধ্যে নাকি ওর বাবাও আছে, ওর এই মাসিও আছে, আরও যারা ওরকম চলে গেছে, যারা মোটামুটি ওর চেনাশোনা বা না চেনাশোনা লোক, তারা ওকে ধরেছিল বেশ। ওর মামার কথা মতন মানে 10-15টা আত্মা ওকে ভর করেছিল, একটা 12 বছরের মেয়েকে। তো উনি তারপরে ওনার যা প্রক্রিয়া শুরু করলেন, ঝাড়া মারা যা যা করা, আমি এক্স্যাক্টলি জানি না, গার্ড করতে করতে পরের দিন সকাল হয়ে গেল, প্রায় 7টা 7:30 অবধি এটা চললো। চলার পরে প্রায় 15-17 দিন বাদে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল ওখানে। হ্যাঁ, 7টা 7:30 সময় সকালবেলা। তারপরে ওকে তো
তুলে নিয়ে গিয়ে ঘরে শোয়ানো হলো। সেই ও ঘুমালো প্রায় 6-7 ঘন্টা ঘুমালো। ঘুমানোর পরে উঠে মামাকে চিনতে পারলো। তারপরে বলল যে আমার খুব খিদে পেয়েছে। তো ওই প্রথম রুটি আর একটু তরকারি আর জল খেলো। এটা হচ্ছে ধরো তোমার এন্ড অফ জুলাইতে আমি শুনেছি, এন্ড অফ জুলাইয়ের কাছাকাছি ওই উইকটাতে শুনেছি। তো এখনও ওর মামা প্রত্যেক দিন ওর সাথে এরকম পুজো আর্চা হচ্ছে এবং আস্তে আস্তে মেয়েটা ভালো হচ্ছে। এখন অনেকটা শান্ত হয়ে গেছে, অনেকটা ঠিক হয়ে গেছে, অনেকটা লোকজনকে চিনতে পারছে। কিন্তু এখানে ওকে এখন আসতে দিচ্ছে না, ওকে ওখানে গ্রামেই রেখেছে। এবং ওর মামা বাড়িতেই আছে, দিদিমা, মামা, মামি, মাসি, মানে বাদবাকি লোকেরাও এসেছে, প্লাস ওর বাবার বাড়ির লোকেরাও 7-8 কিলোমিটার, তো সেই জন্য যাতায়াত করছে। তো এটা হচ্ছে, মানে এখনও মেয়েটা পুরোপুরি ঠিক হয়নি। যে 10-15টা চেপেছিল ওর ওপরে, তার মধ্যে থেকে নাকি হোয়াট এভার বেশ অনেকগুলো বেরিয়ে গেছে, কিন্তু এখনও অন্যরা ওকে মানে মাঝে মাঝে এসে ওকে আবার নাড়িয়ে দিয়ে যাচ্ছে। তো এটা ছিল ঘটনা। আমি জানি না তোমাদের কেমন লাগলো, বাট আমার তো খুব অদ্ভুত লেগেছে। আর মানে যেহেতু আমি একজনের কাছ থেকে শুনছি, এটা সত্যি মিথ্যে কথা মধ্যে যাচ্ছিই না, কিন্তু ঘটনাটা ভীষণই ভয়ঙ্কর একটা ঘটনা। একটা ছোট বাচ্চাকে এইভাবে একটু আক্রমণ করার কোনো মানে হয় না। সো এটা ছিল আমার প্রথম ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি একটু কমেন্টস দেখছি, তারপরে আসছি তোমাদের কাছে আবার সেকেন্ডটা নিয়ে। মহুয়াকে বলেছি, ভালো আছি মহুয়া, ভালো আছি, সবাই ভালো আছে, ভাইও ভালো আছে। ভাই ট্রাভেল করছে, যোধপুরে গেছে, আজকে ফিরবে। আমার পোষ্যগুলো ভালো আছে। থ্যাংক ইউ গীতা দি লিপস্টিকের শেডের জন্যে। উর্মিদি তোমাকে, তোমাদের দুজনকেই পাঠিয়ে দেবো। প্রিয়দর্শিনী, হ্যালো ঈশানী। হ্যাঁ তনু, এত ছোট শরীরে এতগুলো আত্মা, মানে ওর বোধহয় কিছু একটা ব্যাপার আছে, মানে একটা লাইট, মানে একটা মিডিয়ামের মতন ও বোধহয় ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যায়, এরকম ব্যাপার। বা ওর হয়তো 12টা না, প্রায় বলছে 15-16টা সুচরিতা। হ্যাঁ, আলাদা আলাদা রকম আছে প্রিয়দর্শিনী, আমি ঠিক জানি না, বাট ও মানে আমি যা শুনলাম তোমাদেরকে বললাম। অতগুলো আত্মা ছিল, এখনো আছে। হ্যাঁ অরূপা, আমি বলছি এটা কিন্তু অন্য কিছু হতে পারে, এখন কি হয়েছে আমি জানি না, বাট এতদিন পরে একটু ঠিক হয়েছে। তো ওরা বলছে এটা ও ট্রমাটাইজড হয়ে গিয়ে হতে পারে। বলতে পারো যে একটা রেলওয়ে অ্যাক্সিডেন্ট দেখলে পরে যে কোনো লোক ট্রমাটাইজড হয়ে যেতে পারে, মানে গোটা ঘটনাটাই কষ্টকর। যদি ভূতের মানে যদি আত্মা ভর করে তাহলেও, আর যদি ট্রমাটাইজড হয়ে থাকে বাচ্চাটা তাহলেও। যাই হোক, আস্তে আস্তে ঠিক হচ্ছে, যাদের কাছে আছে তারা ওকে ভালোবাসে, স্নেহ করে, সেই জন্যে ভালো থাকছে। না না রূপা, না না, সেটা হয়নি। ওর মানে ওদের বাড়িতে এরকম নেই। শি ওয়াজ নট violated anyway. They are very loving, nice family. হ্যাঁ মানে এক্স্যাক্টলি আমি জানি না, বাট এইটুকু আমি জানি যে ওদের বাড়ির লোকেরা ঠিক ওরকম নয়। এবং ও অনেকটা মানে ও অন্য সময় ভালোই ছিল, সকলের সাথে মিলেমিশে 3টে বাড়িতে থাকতো, কোনো রকম অ্যাবিউজের কথা কোনো দিন শুনিনি। বাট হয়তো অনেক লোকের হয়তো ট্রমাটাইজড হয়ে যায় একটা ওরকম অ্যাক্সিডেন্ট দেখলে, যে কোনো লোক ট্রমাটাইজড হতে পারে, আমিই হতে পারি। এনিওয়ে, হ্যাঁ তনু, হতে পারে ও ভালো মিডিয়াম, পসিবল পসিবল। ওকে, সো এর পরে যেটা তোমাদেরকে বলবো, যেটা আমি লিখেছিলাম, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু থাকেন ইংল্যান্ডে, তিনি ব্রিটিশ। তার কাছ থেকে আমি এই গল্পটা কিছুদিন আগে শুনেছি, তার বাড়ির ঘটনা। কিন্তু যেহেতু কি বলবো, যেহেতু এই ঘটনাটা একটা মানে ওদের ফ্যামিলিটা একটু নোবেলিটি, মানে রাজ ফ্যামিলির সাথে যুক্ত, এবং ওরা পলিটিক্স এবং অন্য অন্য জায়গায় কাজ টাজ করে, সেই জন্যে নাম, জায়গার নাম কিছু বলা যাবে না, মানে
ডিফিকাল্ট, সো আমি একটা নাম দিয়েছি যাতে আমার গল্পটা বলতে সুবিধা হয় আর যাতে তোমাদের শুনতে সুবিধা হয়, সেটা দিয়েছি। তো সেই গল্পটা শুরু করি। ইজিপ্ট আমার একটা খুব ফেভারিট জায়গা, মানে আমি ইজিপ্ট সম্বন্ধে পড়তে, ইজিপ্টের জিনিস দেখতে খুব পছন্দ করি। মানে আমার আর্কিওলজি সম্বন্ধে একটা ইন্টারেস্ট আছে, যেরকম আমি ইন্ডিয়ান আর্কিওলজি সম্বন্ধেও খুব ইন্টারেস্টেড। ইজিপশিয়ান আর্কিওলজিটা বা পুরোনো দিনের এনশিয়েন্ট ইজিপ্ট আমাকে খুব টানে। আই ডোন্ট নো ওয়াই, মেবি আই হ্যাভ আ কানেকশন। সো এই ঘটনাটা শুরু 1927 থেকে। এবং এই ঘটনাটা আজ পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু ওদের সাথে। এটা 2024 সাল, ঠিক আছে? এবার তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, ও যা বলেছে আমি তোমাদেরকে সেটা শোনাচ্ছি। তো তোমরা হয়তো অনেকে জানো যে 1900, সরি বাংলাতে আমি ডেট বলবো না, 1922-তে, আই এম ভেরি সরি, আমার ভুল হয়ে যেতে পারে, 1922 সাল, রাইট? 22 সাল বাংলাতে। 1922 সালে লর্ড কার্নাভনের মানে টিউটলেজ বা আন্ডারে হাওয়ার্ড কার্টার, ফেমাস আর্কিওলজিস্ট, তিনি কিং টুটানখামনের খামুনের মানে বেরিয়াল সাইট ডিসকভার করেছিলেন। ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসকভারিজ ইন মডার্ন হিস্ট্রি অ্যান্ড মডার্ন টাইমস অফ ইজিপ্ট। কোথায় ডিসকভার করেছিলেন সেই জায়গাটা হচ্ছে দ্য ভ্যালি অফ দ্য কিংস। ভ্যালি অফ দ্য কিংস হচ্ছে তোমার নাইল নদীর ধারে থিবস বলে একটা জায়গা আছে, ঠিক তার অপোজিট সাইডে, মানে এক তীরে থিবস, অন্যদিকে লাক্সার, আজকালকার নাম। পুরোনো দিনে ওটাকে আলেকজান্ড্রিয়া বলতো। তো সেখানে হচ্ছে ভ্যালি অফ দ্য কিংস। ভ্যালি অফ দ্য কিংস কেন নাম, তার কারণ হচ্ছে যে ওখানে 18th সেঞ্চুরি থেকে নিয়ে আর্লি 20th সেঞ্চুরি অবধি, মানে 21st সেঞ্চুরি অবধি, সরি নট 21st সেঞ্চুরি, মানে 2008 অবধি ওখানে বিভিন্ন রকম বেরিয়াল মানে মামিজ পাওয়া গেছে, বেরিয়াল মানে কেভস দেখা গেছে এবং আবিষ্কার হয়েছে এই জায়গাটা। তাদের সবার নাম নেই, K9V9 বলে তাদেরকে দেওয়া হয়েছে, কারণ তাদের উপরে এখনো গবেষণা চলছে। কিন্তু ওখানে মানে কি বলবো, ডাইনেস্টির ওপরে ডাইনেস্টি, কিংস এবং তাদের অন্যান্য লোকেরা ওখানে আছেন, তাদের বিশ্রামের জায়গা ওখানে। সো 1922-তে এই টুটানখামুনের ডিসকভারির পরে যাদের এরকম পয়সা কড়ি আছে, যারা এরকম লর্ড বা লেডি এরকম যারা মানে অ্যামেচার আর্কিওলজিস্ট যারা, তারা সকলে ইজিপ্ট যেতে শুরু করে। এবং যাদের পয়সা আছে তারা নিজেদের পয়সায়, তখন কি হতো, যেহেতু ইজিপ্ট ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, ইট ওয়াজ আ ব্রিটিশ কলোনি, লাইক উই ওয়ার অলসো ইন ব্রিটিশ কলোনি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, আন্ডার ব্রিটিশ রুল। ওখানে ওরা যাকে বলে তোমার একটা লাইসেন্স নিত, বা ধরো একটা লাইসেন্স পেত ডিগ করার জন্য। তো পয়সার খেয়াল, মানে যেরকম পয়সা দিয়ে সব কিছু হয়, তখনও পয়সা দিয়ে সব কিছু হতো। তো এই যে আমার বন্ধু, যার নাম আমি বলছি জন, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং, জনের পূর্বপুরুষ, তার নাম দিলাম আমি লর্ড রেনশ, তিনি ওখানে একটা লাইসেন্স পান ডিগ করার জন্য। এবং তিনি প্রথম থেকে একজন মানে যে পড়াশোনা নিয়ে এবং হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেন, ভালোবাসতেন, এবং এই নিয়ে ওনার লর্ড ক্যারভেনের সাথে অবভিয়াসলি যেহেতু উনিও লর্ড, তো বেশ ভালো বন্ধুত্ব ছিল। সেই জন্য ওদের মধ্যে কাগজপত্র আদান প্রদান ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হতে হতে উনি এরকম ওনার একটা ডিসকভারি উনি করতে চান। তো উনি 1927-এ ইজিপ্ট যান ওনার ফার্স্ট ওয়াইফ ইভলিনের সঙ্গে, এবং তখন ওদের সাথে ওনার ফার্স্ট মানে ওদের যে প্রথম বাচ্চাটা তার নাম হচ্ছে ফিলিপ। এবার সকলের নাম কিন্তু আমি দিয়েছি, আমি কারোর নাম বলছি না, বাট তোমাদের বোঝার সুবিধার জন্য। তো ইভলিন আর ফিলিপের সঙ্গে আর ওনার ভাই ধরো ডিকি যার নাম, তার সঙ্গে, বা উইলিয়াম যার নাম, তার সঙ্গে ওরা ইজিপ্ট যায়।
গিয়ে উনার ওই যে ওনার মাথায় যেটা ছিল খোঁজার জন্য খুঁজতে খুঁজতে খুঁজতে, এটা তো খুঁজতে হয়, মানে দিস ইজ সামথিং দ্যাট ইটস লাইক আ পাজল দ্যাট হ্যাজ টু বি সলভ। সো উনি সলভ করে হি ইজ এবল টু ফাইন্ড আউট a tomb, the tomb of not a raja but seemingly, মানে at least ওদের বাড়িতে যে গল্পটা আছে সেই টুমটা ছিল একজন হাই প্রিস্টের যার নাম হচ্ছে নেব পু। তিনি 12th ডাইনেস্টির রাজার হাই প্রিস্ট ছিলেন। মানে হাই প্রিস্ট হচ্ছেন যে আমাদের যেরকম রাজাদের সঙ্গে একজন থাকতেন যিনি রাজার সমস্ত দিকে দেখাশোনা করতে পারতেন, যেরকম ধরো তোমরা চন্দ্রগুপ্তের চাণক্যর কথা শুনেছো, সেরকম ধরনের একজন অ্যাডভাইজার বলতে পারো, হাই প্রিস্ট ওদের বলা হতো। এবং এদের বলা হতো হাই প্রিস্ট অফ তা 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 তা। বেসিক্যালি দ্য রুট ওয়ার্ড যদি তোমরা দেখো, দ্য রুট ওয়ার্ডটা ইজ পিতা, মানে ইটস আমাদের সাথে জগতের যে পিতা বা যে আমাদের মানে ভগবানকে যেরকম পিতা বলা হয়, মানে দ্যাট ইজ দ্য রুট ওয়ার্ড অফ তা। দে আর কল দ্য হাই প্রিস্টস অফ তা। এবং তারা এরকম রাজার জেনারেলি তারা রাজার সেকেন্ড চাইল্ড বা থার্ড চাইল্ড হতো, মানে ফ্যারোর ফার্স্ট চাইল্ড ফ্যারো হবে এবং ফ্যারোর সেকেন্ড চাইল্ড বা থার্ড চাইল্ড এরকম হাই প্রিস্ট হতো। তো সকলেই মোটামুটি রিলিজন পলিটিক্স নিয়ে কাজ করতো। তো বুঝতেই পারছো যেহেতু এ রাজার ছেলে কিন্তু এবং হাই প্রিস্ট, এর টুম্বে অনেক জিনিস ছিল, ইটস জাস্ট নট দ্য মামি, অনেক জিনিস ছিল, সোনা রূপো, তারপরে তোমার অপূর্ব সুন্দর মানে মণি মুক্ত যাকে বলে, এবং ল্যাপিস লাজুলি বলে এক রকমের জিনিস পাওয়া যায় ইজিপ্টে। ইজিপ্ট ইজ ভেরি ফেমাস ফর দ্যাট। ইজিপ্টের এনশিয়েন্ট ইজিপ্টে একটা মাত্র জিনিস পাওয়া যায়নি টুমসের মধ্যে, সেটা হচ্ছে ডায়মন্ড। সো ডায়মন্ডস হ্যাভ নেভার বিন ফাউন্ড ইন এনি অফ দ্য টুমস। তাছাড়া যত প্রেশাস স্টোনস আছে, পান্না চুনি সব পাওয়া গেছে, কিন্তু নট ডায়মন্ডস। দিস ইজ সামথিং আই ডোন্ট নো তোমরা জানো কিনা। যাই হোক, তো ওনার টুম্বে যেখানে রাখা হয়, যেটার মধ্যে বডিটা মামিফাই করে থাকে, সেটাকে বলা হয় স্যাক্রোফেগাস। এখন আমি সরি তোমাদেরকে বলছি, হয়তো তোমরা সব জানো, কিন্তু আই এম জাস্ট টেলিং ইউ জাস্ট বিকজ হয়তো এরকম আছো যারা হয়তো জানো না তাদের জন্যে। তো স্যাক্রোফেগাসটা হচ্ছে একটা মানুষের আকৃতিতে তৈরি একটা ধরো কফিন। তোমরা নিশ্চয়ই দেখেছো স্যাক্রোফেগাস। তার উপরে একটা এরকম একটা মাস্ক মতো থাকে, যেটাকে ওরা বেরিয়াল মাস্ক বলে, যেটা থেকে মানে সুন্দর করে চোখ টোক আঁকা, এবং দ্যাট ইজ সলিড গোল্ড, ইট ইজ মেড আউট অফ সলিড গোল্ড, এবং তার উপরে প্রেশাস পাথরের কাজ থাকে। তো এবং তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে এই যে বেরিয়াল ওরা করতো, তার সঙ্গে ওরা আমাদের যে 5টা ভাইটাল অর্গানস আছে ওদের কাছে সেগুলোর খুব মূল্য ছিল। তার মধ্যে হচ্ছে তোমার হার্ট, লাংস, লিভার, কিডনি আর ইন্টেস্টাইন বা স্টমাক। এনশিয়েন্ট ইজিপশিয়ানরা ব্রেনের খুব একটা মানে দে ডিড নট কনসিডার দ্য ব্রেন টু বি ভেরি ইউজফুল ইন দ্য সেন্স লাইক ওদের কথা মতো থট প্রসেস হার্টে হয়, নট ইন ইয়োর ব্রেন অ্যাকর্ডিং টু দেম। সো ওরা ব্রেনটাকে ওই ওদের একটা ওরা মানে একটা এরকম একটা যন্ত্র ছিল যেটা দিয়ে নাক দিয়ে ব্রেন বার করানো নিয়ে যাওয়া যায়, আজকালকার সার্জারি হয় ওরকমভাবে, এবং বাকি যেটা থাকতো সেটা লিকুইফাই করে বের করে দিত, বিকজ ভেতরের অর্গানসগুলো বার না করলে মামিফিকেশন হয় না। এবং ওরা হার্টটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে বডির মধ্যে রাখতো। হার্ট ইউজ টু বি উইদিন দ্য বডি, বিকজ ওদের বিশ্বাস ছিল যে যখন এই যে মারা গেছেন তিনি যখন জাজমেন্ট ডেতে যাবেন, মানে তিনি যখন আফটার লাইফে পৌঁছাবেন, সেখানে ওনার হার্ট হ্যাজ টু বি ওয়েড অ্যাগেনস্ট দ্য ফেদার অফ মাউথ বা মাথ, দ্য গডেস অফ অর্ডার। ওই ফেদারের থেকে যদি হার্টের ওজন বেশি হয় তাহলে পরে সে ওই আফটার লাইফে ঢুকতে পারবে না, মানে সে হেভেনে ঢুকতে পারবে না। হি ইজ ড্যাম টু হেল অর শি ইজ ড্যাম টু হেল। সো তোমার হার্ট হ্যাজ টু বি লাইটার দেন দ্য ফেদার অফ মাথ।
বেসিক্যালি তার মানে হচ্ছে যে তুমি খুব ভালো লোক, তুমি ভালো কাজ করেছো, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ দি আন্ডারস্ট্যান্ডিং। সো ক্যানোপিক জার্স বানাতো ওরা ফিগারিন দিয়ে, মানে ওপরে একটা কোনো পশুর মুখ, ডিপেন্ডিং অন যে যার সাথে যা আছে, সেই জারের মধ্যে ওই অর্গেনগুলো রাখতো, এবং এগুলো সমস্ত কিছু স্যাক্রোফেগাসের সাথে থাকতো। মানে দিস ওয়ার গিভেন টু দ্য পার্সন, বিকজ ওদের আইডিয়া ছিল যে এ যদি কোনোদিন মামি থেকে জীবন্ত হয়ে যেতে পারে, তখন তার অর্গেনসগুলো লাগবে, তো দিজ আর দ্য মেন অর্গেনস দ্যাট হি অর শি ইজ গোয়িং টু নিড। সো ওই ক্যানোপিক জারগুলো ওই ল্যাপিস লাজুলি দিয়ে বানানো হতো, খুব সুন্দর হয় দেখতে, মানে তাদের প্রচুর দাম। এবং আর একটা জিনিস মৃতকে দেওয়া হতো, সেটা হচ্ছে দ্য বুক অফ দ্য ডেড, উইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। ইটস নট আ বুক, বাট বলতে পারো কিছু পুঁথি বা প্যাপারিসে লেখা কিছু পাতা, তার মধ্যে স্পেলস থাকতো, তার মধ্যে উপায় বলা থাকতো কি করে যে মারা গেছে সে আফটার লাইফে যাবে, সেই রাস্তা দিয়ে কেমন করে যাবে, সেখানে কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন করলে উত্তর কেমন করে দেবে। ইট ইজ লাইক আ ম্যাপ, ইটস লাইক আ স্পেল অ্যান্ড ইটস লাইক আ ম্যাপ। সো ইটস কল্ড দ্য বুক অফ দ্য ডেড। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওরা বুক অফ দ্য ডেডটা স্যাক্রোফেগাসের মধ্যে রাখতো, সো দ্যাট তুমি যখন ওখানে যাবে এই সব জিনিস তুমি পাবে। সো দে ফাইন্ড দিস, দে ফাইন্ড আ ইনার চেম্বার, ফার্স্ট চেম্বারে, যার মধ্যে প্রচুর মানে বিউটিফুল স্ট্যাচুস থেকে শুরু করে সোনার তৈরি অনেক জিনিস, মানে প্রচুর দামি 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 জিনিস। এবং সেকেন্ড মানে ঘরটাতে, সেকেন্ড যে ছোট জায়গাটাতে, বিকজ অ্যান্ড দিজ আর নট পিরামিডস, ওকে, ভ্যালি অফ দ্য কিং এ ওরকম পিরামিডস নেই তোমরা যেরকম ইজিপ্টে দেখেছো। ইটস নট গিজা, ইটস ভ্যালি অফ দ্য কিংস। ভ্যালি অফ দ্য কিংস ইজ মাউন্টেন্সের মধ্যে মধ্যে এই কেভসগুলো আছে, তার ভেতরে ওরা বানানো আছে, রক কাট ইট ইজ। সো ওখানে ওরা এই নেবুর স্যাক্রোফেগাসটা পায়, এবং তার সঙ্গে মানে অমূল্য জিনিসপত্র ছিল। এবং নেবুর যখন ওরা পায়, তখন ওখানে ওর স্যাক্রোফেগাসের ওপরে হাইরোগ্লিফিক্সে বা ইজিপশিয়ান যেটা তোমার ল্যাঙ্গুয়েজ, মানে যেটা তোমার কি বলে ওটাকে, নট দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ বাট দ্য ড্রন ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্লিফিক্স যেটা বলে, সেটাতে লেখা ছিল যে হি হু ডিস্টার্বস দি অ্যাপয়েন্টেড অফ দ্য তা shall be cursed forever. Basically, মানে this is a translation that এর শান্তি যে ভঙ্গ করবে তার উপরে সারা জীবনের একটা অভিশাপ থাকবে, তাই একটা অভিশাপ থাকবে। যাই হোক, that doesn't stop anybody from doing anything. সো লর্ড রেনশো ওই ওদের যারা কুলি টুলি ছিল ওখানে, যারা লোক ছিল, অনেক লোক ছিল ওখানে, ওনার ওয়াইফ ছিল এভলিন, ছিল ইজিপশিয়ান কুলিরা ছিল, ওনার একজন আর্কিওলজিস্ট ছিল, ওনার ভাই ছিল, এরা সবাই মিলে ওই স্যাক্রোফেগাসটা খুলে ফেলে মামিটা দেখার জন্য, বিকজ ইটস সো বিউটিফুল, দে ওয়ান্ট টু সি ইট। এবং এটা একটা বুঝতে পারছো, ইটস নট আ ঘর, ইটস আ ভেরি স্মল কেভ যার মধ্যে এগুলো জিনিসপত্র আছে। এবং ওরা মানে ভেতরে কনস্ট্রাকশন করেছে, বাট 3000 বছর পরে এটা খোলা হলো, রাইট? দ্য মোমেন্ট ইট ওয়াজ ওপেনড, I don't know what happened, but according to John, the roof collapsed of that small room. এবং ওখানে 3টে ইজিপশিয়ান কুলি এবং ইভলিন on the spot মারা যায়। Did that stop Lord Ronshaw from doing anything? No, it did not stop him. ও আবার ঘরটার পরিষ্কার করে, ওর তখন মাথায় ভূত চেপেছে যে ওকে হাওয়ার্ড কার্টারের মতন বা লর্ড ক্যারাভনের মতন ফেমাস হতে হবে। তখন সকলের মাথায় একটা ওই কি বলবো, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট একটা চলছে, যে আমাকেও নাম করতে হবে, আমারও নাম হবে, সবাই জানবে আমিও মামি আবিষ্কার করেছি, মানে আবিষ্কার করেছি না, সরি, আমি পেয়েছি, এবং সেটা আমি লন্ডন মিউজিয়ামে দেখাবো, সেটা আমি গুণীজনকে দেখাবো, আমার নাম হবে, মানে দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু ডু। সো হি বউকে ওখানে মানে ওয়াইফকে বেড টেড করে নিয়ে এসে ফেরা তো জাহাজে করে হবে, 1927-এ তো আর কোনো উপায় নেই, ফেরা ট্রেন লাইনও নেই, এরোপ্লেনও নেই তখন, তো জাহাজে ওঠা হলো। ওনার ওয়াইফের কফিন এবং এই যে স্যাক্রোফেগাস এবং যা যা জিনিস পেয়েছিল ওখান থেকে, কারণ উনি লাইসেন্স পেয়েছিলেন সমস্ত জিনিস, যা যা জিনিস পেয়েছিলেন পুরো খালি করে উনি
ইংল্যান্ডের দিকে রওনা হলেন। এবার যাত্রার মাঝখানে মানে মিডল ওয়ে, যতদিনই লাগে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কতদিন লাগে, ওটা জিজ্ঞেস করতে ওকে ভুলে গেছি আমি, বাট তখন হয়তো মাসখানেক লাগতো যেতে সুইস কানাল ফানাল দিয়ে। আই ডোন্ট নো, মেবি লেস মেবি মোর, বাট ধরে নাও মাসখানেক লাগতো। সো এরকম 15 দিনের মাথায় ওর ভাই উইলিয়াম হঠাৎ একটা বড় জাহাজ, মানে থিঙ্ক টাইটানিক, ওকে গাইজ, মানে কাছাকাছি ওরকম বড় জাহাজ, জাহাজ থেকে হঠাৎ হি গেটস লস্ট ইন দ্য সি, মানে ও জাহাজ থেকে কিছু একটা করছিল, দাঁড়িয়ে ছিল, হয়তো খুব বেশি মদ খেয়েছিল, আই ডোন্ট নো, বাট হি ফলস ডাউন অ্যান্ড হি ইজ লস্ট ইন দ্য সি। ওই সমুদ্রে পড়ে গেলে আর মানে কেউ দাঁড়িয়ে বাঁচাতে পারবে না, মানে ওর বাঁচার কোনো সিনই নেই, মানে অত উঁচু থেকে নিচে পড়েছে প্রথম কথা, আর তারপরে ওর কিরম জ্ঞান ছিল ভগবান জানে। সো হি গেটস লস্ট ইন দ্য সি, সো হি লুজেস হিজ ব্রাদার উইলিয়াম। জাহাজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইংল্যান্ডের কাছাকাছি আসার 5-6 দিন আগে ওর ছেলে মানে ফিলিপ, যার তখন 1 বছর বয়স মাত্র, অ্যাবাউট 1 ইয়ার, আর যে ওর সাথে ওর যে ইয়ে ছিল জর্জ লোরেট বলে, ওনার সাথে একজন আর্কিওলজিস্ট ছিলেন, এরা দুজনের একটা অদ্ভুত ইনফেকশন এবং জ্বর শুরু হয়, আর সঙ্গে সারা গায়ে র্যাশ, মানে গোটা গায়ে, মানে একদম পুরো যেরকম হাম বেরোলে র্যাশ হয় ওরকম র্যাশ। প্রথমে ওরা তাই ভেবেছিল, কিন্তু ইট ইজ নট দ্যাট, ইট ওয়াজ সামথিং দ্যাট দ্য ডক্টরস কুডন্ট আন্ডারস্ট্যান্ড। মানে জ্বর বেড়েই যাচ্ছে, জ্বরকে মানে জল দিয়ে মাথা, মানে জাহাজের মধ্যে কত কি করা যেতে পারে, জাহাজের মধ্যে ডাক্তার কত কি করতে পারে, এবং আমি 1927-এর কথা বলছি। তো ওষুধ দিয়ে জল যত জ্বর নামাচ্ছে আবার জ্বর বেড়ে যাচ্ছে, মানে টেম্পারেচার্স আর গোয়িং অ্যাজ হাই অ্যাজ 3-4 এরকম চলে যাচ্ছে, 5ও হতে পারে, আমি আই ডোন্ট নো। সো যেদিনকে ওরা ইংল্যান্ডে ডক করলো সেদিনকে ওই জর্জ লোরেট জ্বর এত বেশি হয়েছিল যে ওনার ব্রেন স্ট্রোক হয়ে উনি মারা যান। তো ইভলিন, জর্জ লোরেট, উইলিয়াম, অলরেডি 3জন যারা দেখেছিল ওই ইয়েটা খোলার পরে মুখটা, তারা মারা গেছে। এবার তোমরা বলতে পারো দিস ইজ দ্য কার্স অফ তা, বাট ইট কুড বি সামথিং এলস অলসো। আগেন আমি তোমাদের সামনে এটা কোনো ইয়ে করছি না, বাট দিস ইজ ভেরি ইন্ট্রিগিং। লর্ড রেনশো এইবার ভীষণ প্যারানয়েড হয়ে পড়েন, মানে এতক্ষণে ওনার জ্ঞানটা ফিরেছে যে কুছ তো প্রবলেম হ্যাঁ। তখন উনি একজন ইজিপশিয়ান প্রিস্টকে খোঁজ করে বের করেন ইংল্যান্ডে নামার পরে, এবং তাকে দিয়ে উনি ওই ওরা মামিটাকে বের করে ফেলেছিল, বুক অফ ডেড ফেড সব বের করে ফেলেছিল, হি রি-এন্টার্স দ্যাট ইনসাইড দ্য স্যাক্রোফেগাস অ্যান্ড ডাজ আ ব্যারিয়াল ফর, মানে ওদের ইজিপশিয়ান মতে যেরকম হয়, এবার ইজিপশিয়ান প্রিস্ট কত কি কাজ করেছিল আই ডোন্ট নো, বাট হি পুটস ইট ব্যাক অ্যান্ড ক্লোজেস দ্য স্যাক্রোফেগাস, মানে উনি আর ওটা খুলবেন না ঠিক করেছেন। এবং ওনাদের একটা মানে কোনো একটা পরন্ত গ্রামে ওনাদের একটা কান্ট্রি হাউস বা ম্যানার আছে, সেখানে উনি নিয়ে চলে গেছিলেন গোটা জিনিসটা, স্যাক্রোফেগাসটা আর কোনোদিন খোলেননি, ওখানে নিয়ে চলে গেছিলেন। এবং এটা করার পরেই ফিলিপের জ্বরটা ভাঙে, মানে যে ফিলিপ ঠিক হতে শুরু করে। তো লর্ড রেনশোর আরও ওটা মনে হয় যে এটাকে কোনোদিন খোলা যাবে না। সো ওদের বাড়ি, বড় বাড়ি, মানে ক্যাসেল না হলেও বড় ম্যানর বাড়ি, তার সঙ্গে অনেক রকম কটেজেস এবং আউট হাউসেস আছে, সেরকম একটা আউট হাউসে একটা মিউজিয়াম মতন করে উনি এগুলো রেখে দেন, এবং নিজে কোনোদিন যান না। উনি একজন ইয়েকে রাখেন, কি বলে, একজন পিটার সামার বলে একজন আর্কিওলজিস্টকে উনি এমপ্লয় করেন, করে উনি দিস ইজ এরকম করে দেন। সো এরপরে লর্ড রেনশো আবার বিয়ে করেন, সেকেন্ড টাইম বিয়ে করেন, এবং বিয়ে করার পরে ওনার সেকেন্ড মানে মানে ফিলিপ ওর ফার্স্ট চাইল্ড, কিন্তু তারপরে ওনার আরও বাচ্চা কাচ্চা হয়, মানে সেই ওয়াইফের সাথে ওনার বোধহয় 3 না 4 ছেলে 2 মেয়ে এরকম হয়েছে, মানে বাচ্চা হয়েছিল। হাউএভার ভেরি স্ট্রেঞ্জলি ইয়ে মানে
ওনার দুই ছেলে, আম, মানে ওই সেকেন্ড ওয়াইফ থেকে যে দুই ছেলে, ঠিক 5 বছর বয়সে, ঠিক 5 ইয়ার্স বয়সে দুই ছেলে মারা যায়। এবং সামহাউ হি ফাইন্ডস আউট যে মারা যাওয়ার আগে দুটো বাচ্চাই, মানে দুটো বাচ্চারই 5 বছর একসাথে ছিল না, একজন 1 বছর একজন 1 বছর বা 2 বছরের গ্যাপে হয়, তারা ওই মিউজিয়ামে গেছিল। এবং ওনার ধারণা হয় যে পিটার সামার্স ওই স্যাক্রোফেগাস খুলে দেখিয়েছে। এবার দেখো, এটা প্যারানয়া হতে পারে, এটা কার্স অফ দ্য মামি হতে পারে, তোমাদের বিশ্বাস করার তোমরা করো, বাট ইটস ভেরি ইন্ট্রিগিং। সো যাই হোক, তো এইসব তারপরে তারপরে সব ঠিকঠাক ছিল। সো যে গল্পটা আমাকে বলছে, মানে যে আমাকে গল্পটা বলেছে, তার দিদার দাদু ইজ লর্ড রেনশো। মানে যে আমাকে গল্প বলেছে জনের দিদা, মানে মায়ের মা, তার দাদু হচ্ছেন লর্ড রেনশো। সো ফিলিপের তখন মানে তারপরে ফিলিপ বিয়ে টিয়ে করে, কারণ ফিলিপ ওই অন্যান্য বাচ্চা, মানে অন্যান্য ভাই বোনের থেকে সব থেকে বড় ছিল, এবং ওদের লজ অনুযায়ী হি অবভিয়াসলি গেটস দ্য ফাদার্স প্রপার্টি। সো ও তখন ও বিয়ে টিয়ে করেছে। এবং এবার আমরা 1927 থেকে চলে এসেছি প্রায় 1960-এর দশকে, 1960s-এর কাছে। ফিলিপ বিয়ে টিয়ে করেছে, ফিলিপের এক মানে বাচ্চা কাচ্চা হয়েছে, এবং অন্যান্য ওর যে ভাই বোনেরা আছে তারাও বিবাহযোগ্য হয়েছে, কারুর বিয়ে হয়েছে, কারুর এরকম হয়েছে। সো তখন হঠাৎ পিটার সামার্সের সাথে, মানে যাকে ওই আর্কিওলজিস্ট তার বাবা রেখেছিল, তার সাথে ফিলিপের একটা খুব আর্গুমেন্ট বা ঝগড়াঝাটি হয়। কারণ ফিলিপের মতে ও আর বাড়িতে ওগুলো রাখতে চাইছিল না, ও দিয়ে দিতে চাইছিল, বা হি ওয়ান্টেড, মানে 1960s মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, পোস্ট ওয়ার একটা অন্যরকম মাইন্ডসেট হয়ে গেছে। তো ও অনেক কিছু করতে চাইছিল। পিটার সামার্স অবভিয়াসলি তার চাকরি ছাড়তে চাইছিল না, কারণ সে 35 বছর ধরে ওখানেই আছে। সো পিটার সামার্স কি করে, যেদিনকে ওকে বলেছি যে এবার তুমি এসো, টাটা বাই বাই, সেদিনকে রাত্রিরে, যেদিনকে ওকে চলে যেতে হবে তার আগের দিন রাত্রিরে ও একটা সাংঘাতিক কাজ করে। কি করে, ওই দেখো মিউজিয়ামে যে বড় বড় জিনিসগুলো রাখা আছে, মানে ওদের যে বাড়ির মিউজিয়াম, সেখান থেকে তো পিটার সামার্স চুরি করতে পারবে না, চুরি করে নিয়ে যেতে পারবে না। কিন্তু স্যাক্রোফেগাসের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, লাইক দ্য বুক অফ দ্য ডেড, দ্য ক্যানোপিক জার্স, হ্যাঁ, তার মধ্যে অনেক রকম ওদের ওই ওরা বিটলসদের খুব পছন্দ করে, ওরা ফর সাম রিজন দে ইটস লাইক দের ইটস লাইক আ, কি বলবো, একটা সেফটি নেট ওদের কাছে, মানে ওই ইভেল আইয়ের মতন বিটলসের একটা, দের ইজ আ, দে আর কল্ড হোলি স্কারাবস বলে ওরা, হোলি স্কারাবস বলে ওটাকে। তো সেগুলো আছে, সেইগুলো ও চুরি করে ও মামিটাকে খোলে, কারণ তার গায়েও গয়নাগাটি ছিল, হ্যাঁ, গলার মালা, হাতের বালা, তখন তো এরকম পরতো ওরা, এরকম বড় বড় সোনার, হোয়াট এভার ইটস কল, আই ডোন্ট নো হোয়াট ইটস কল, আমি বালা বলছি, বাট ইটস লাইক আ শীথ অফ গোল্ড, গলায় ছিল মুকুট ছিল, সেই সব জিনিসগুলো চুরি করে, এবং ও মামিটাকে খুলে ফেলে ওদের যে এস্টেটের সঙ্গে একটা দিঘি মতো বা লেক মতো ছিল, সেখানে নিয়ে গিয়ে ক্যানোপিক জার্সের মধ্যে যত, মানে ততদিনে বুঝতেই পারছো যে অর্গানস হ্যাভ বিকাম ডাস্ট, এবং মামিও ইজ অলসো ভেরি ফ্রাজাইল, মানে মামি খুললে পরে মামি ইজ লাইক ডাস্ট। সো সেইগুলোকে নিয়ে গিয়ে ও ফর সাম রিজন ওই লেকের মধ্যে ফেলে দেয়। এই কথাটা কেউ জানতে পারে না, ফ্যামিলি ডাজন্ট নো, হ্যাঁ, বিকজ ফ্যামিলি হ্যাজ নো আইডিয়া দ্যাট হি ইজ ডান দ্যাট। ওরা তো স্যাক্রিফাই খুলছে না, খোলা ওদের বারণ, সেজন্য ওর ভেতরে কি আছে দে হ্যাভ নো আইডিয়া, ভেতরটা যে খালি হয়ে গেছে দে ডোন্ট নো। সো পিটার সামার্স রানস অ্যাওয়ে উইথ অল অফ দিস থিংস, এগুলো সব নিয়েও পালিয়ে যায়। কিন্তু লন্ডনে পৌঁছানোর পরে কোনো একটা কারণে, বা যার সাথেই ওর কথা হয়েছিল যে এগুলো বিক্রি করবে, কারণ এগুলো তো কালো বাজারিতে বিক্রি করতে হবে, ও তো কোনো, মানে হি ক্যান্ট গো আপ টু দ্য অকশন হাউসেস সাদবিজে গিয়ে তো বিক্রি করতে পারবে না, বিকজ দে উইল আস্ক তুমি কোথা থেকে পেয়েছো, সেই জন্য ওকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে হবে। সো এটা পুলিশের বিশ্বাস, কারণ এইখান থেকে ফিলিপরা জানতে পেরেছিল কি হয়েছে। ওদের বিশ্বাস যে ও কোনো ব্ল্যাক মার্কেটিয়ারের সাথে ইয়ে করেছিল, মানে একটা ডিল করেছিল যে তোমাকে আমি এগুলো দেবো, এত টাকা পাবো। However, he is discovered badly beaten, মানে
হরিবলি বিটেন, মানে এমন ও মার খেয়ে যদি মার খেয়ে মরে গেছে এরকম অবস্থা, মানে মুখ চোখ নাক সব থেতলে গেছিল, গা হাত পা এক মানে হাড্ডি ভেঙে গেছিল, এমন মার খেয়েছিল ওরা, এমন মেরেছিল ওদেরকে। কতগুলো লোক ছিল উই ডোন্ট নো, নোবডি নোজ। এবং ওর কাছে একটা সিঙ্গেল আর্টিফ্যাক্ট ছিল না তখন, মানে ওরা চুরি করার জন্য ওকে একদম খতম করে দিয়েছিল। সো পিটার সামার্স অলসো পাসেস অ্যাওয়ে। ইজ ইট দ্য কার্স অফ দ্য মামি? আমি আবার জিজ্ঞেস করছি। যাই হোক, এরপরে কিন্তু এই ফ্যামিলিটাতে একটা অদ্ভুত ব্যাপার হয় তারপরে, মানে এই ঘটনাটা হওয়ার অদ্ভুত, মানে যদিও ওদের কোনো ডাইরেক্ট হাত ছিল না, তাও হলেও ওদের সাথে একটা অদ্ভুত ব্যাপার হতে পারে। এটা তোমরা বলতে পারো যে আমাদের লাইফ তো কখনো স্ট্রেট চলে না, উঁচু নিচু থাকে, এটা ইট কুড বি ওয়ান অফ দ্যাম। বাট অল অফ আ সাডেন লোকজন মারা যেতে শুরু করে। প্রথমে ওদের বাড়ির যে পেটসরা ছিল, কুকুর বেড়াল ওদের বাড়িতে যারা ছিল তারা মারা যেতে শুরু করে। তারপরে চিলড্রেন স্টার্ট গেট অ্যাফেক্টেড, এদের বাড়িতে যারা মানে ভাইদের বোনদের যে বাচ্চা কাচ্চারা ওরা ছিল তারা, বাড়িতে যারা কাজ করতো তারা গেটস অ্যাফেক্টেড। লিগাল কেস আসতে শুরু করে, প্রচুর লস উঠ হতে শুরু করে, ওদের বিজনেসে লস হতে শুরু করে, মানে বলতে পারো চারদিক থেকে দের ওয়াজ লাইক, চারদিক থেকে থিংস আর হ্যাপনিং। কারুর শরীর খারাপ, কেউ মারা যাচ্ছে, কারুর অ্যাগেনস্টে লসুট হচ্ছে, কোনো হয়তো ওদের যে টেনেন্ট সে পয়সা দিচ্ছে না, পয়সা আসছে না, ওদের যে বিজনেস ছিল তাতে প্রচুর লস হচ্ছে। অল অফ আ সাডেন মানে 2-3 বছরের মধ্যে ওদের একটা ডিভাস্টেশন অবস্থায় পৌঁছে যায়। তখন ওদের মনে হয় যে এই কারণে, এবং ওই যে লেকটার ওপরে মানে যে দিঘির মতো ছিল সেখানে সেখানে নামা, কেউ তো নেমে চান, মানে ওরকম চান টান ওরা করতো না, বোটিং করতো, ওরা ঘোরাফেরা করতো, সেখানে পর পর অ্যাক্সিডেন্ট হতে শুরু করলো। যারাই বোটে করে ওখানে যায় তারাই বোট উল্টে যায়, পড়ে যায় এবং তারা বাঁচে না। এবার দেখো, এবার বলতে পারো যে দিঘির মধ্যে মানে যেরকম আমাদের পুকুরের মধ্যে থাকে না, মানে ইয়ে থাকে তোমার ওয়াটার প্লান্টস থাকে যেগুলো তোমার পায়ে জড়িয়ে গেলে তুমি মরে যেতে পারো, কিন্তু সকলের সাথে একই জিনিস হয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সেম কেস, পড়ছে, পা জড়িয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আগেন আই এম কিপিং ইট ওপেন। এটা নেপুর অভিশাপ, মানে তার অভিশাপ না, এটা জেনারেল একটা অ্যাক্সিডেন্ট, আই এম কিপিং ইট ওপেন। সো যাই হোক, ওরা ডিসাইড করে যে ওখানে আর থাকবে না, ওরা ওই বাড়িটা মোটামুটি বন্ধ করে যারা দেখাশোনা করতো তাদের হাতে দিয়ে ওরা লন্ডন চলে আসে, এবং ওখানে এসে আস্তে 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 ধীরে 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 মানে দে টাইমস গেট বেটার, মানে দে রিকভার ফ্রম আ লট অফ থিংস অ্যান্ড ফ্রম আ লট অফ থিংস। বাট জন বলেছে যে ওদের ফ্যামিলির ওপর থেকে, মানে ওদের ব্লাড লাইনে বলতে পারো, কেন জন তো ডাইরেক্টলি ওদের ফ্যামিলি নয়, জনের দিদিমা ওদের ফ্যামিলি, তো জন ইজ নট ডাইরেক্টলি লিঙ্ক, বাট দের ইজ আ ব্লাড লাইন। সো ওই ব্লাড লাইনে যেই থাকুক না কেন ওই বাড়ি থেকে তো ওরা থাকতে পারে না, এবং ওরা ওখানে কোনো পেটস বা বাচ্চাদের কখনো নিয়ে যায় না, কারণ দেখাশোনা করার জন্য কাউকে না কাউকে তো যেতে হয়, অত বড় বাড়ি একটা পড়ে আছে, দেখাশোনা বা ওখানে যারা থাকে তাদের যা যা চেঞ্জ হয়েছে ইত্যাদি ইত্যাদি। বাট ওই প্রপার্টিতে ওরা নিয়ে যায় না। তো দ্যাট ইজ দেয়ার বিলিফ দ্যাট দে হ্যাভ বিন ইটার্নালি কার্সড বাই তা, কারণ লর্ড রেনশ নেব্বুকে তার লাস্ট মানে যেখানে সে নির্বিঘ্নে ঘুমিয়েছিল সেখান থেকে জাগিয়ে নিয়ে এসছে, এবং দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন টু হিম। সো ফিলিপ বেঁচে থাকার সময় ও ওই মিউজিয়ামে যা যা ছিল, ইনক্লুডিং দ্য স্যাক্রোফেগাই অ্যান্ড এভরিথিং, ও বিভিন্ন মিউজিয়ামে দান করে দেয় সমস্ত জিনিস, মানে ওদের বিভিন্ন মিউজিয়ামে আন্ডার মানে একটা ফর এভার লোন, মানে ও দান করে দেওয়া মানে তাই ফর এভার লোন ওদের নামে সমস্ত মিউজিয়ামে দান করে দেয়, এবং সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিয়ামে আছে ওদের বাড়িতে। আর কোনো এই ডিগের থেকে এই যে জিনিসগুলো লর্ড রেনশ নিয়ে এসেছিল কোনো জিনিস ওই বাড়িতে কেন কোনো বাড়িতে নেই, এবং ওরা সকলে একটু ইজিপ্ট যেতে ভয় পায়, কারণ ওদের বাড়ি ওরা সব মানে অবভিয়াসলি বুঝতেই পারছো ওদের পয়সা করি ইত্যাদি ইত্যাদি অনেক, বাট ইজিপ্ট ইজ লাইক আ বিগ ফিয়ার ফর দেম। সো দিস ওয়াজ জনের স্টোরি। অ্যাগেন এটা কি সামথিং এলস? ইজ ইট বিকজ আমাদের জীবনে ওপর মানে উঁচ নিচ হতেই পারে,
কখনো আমরা ভালো থাকি, কখনো আমরা খারাপ থাকি, কখনো আমাদের সময় ভালো থাকে, খারাপ থাকে, না এটা সত্যি সত্যি মামিজ কার্স, আই ডোন্ট নো। বিকজ হাওয়ার্ড কার্টারের সাথে যারা গেছিলো তাদেরও এরকম ধরনের কথা শোনা গেছে, তাদেরও এরকম অদ্ভুত ধরনের মৃত্যুর কথা শোনা গেছে, ইনক্লুডিং লর্ড ক্যারাবন। সে এবং তার কুকুর একই সময় একই টাইমে ডিফারেন্ট কন্টিনেন্টে মারা গেছিলো। তোমরা যদি টুটান খামুনের ডিগির নিয়ে পড়াশোনা করো তাহলে জানতে পারবে। সো এই ছিল আমার সেকেন্ড গল্প আজকের জন্যে। ইজ ইট দ্য কার্স অফ তা অর নেবু অর ইটস জাস্ট লাইক দ্যাট? কেমন লাগলো জানিও, যারা আছো তারা জানিও কেমন লাগলো। আশা তোমাদেরকে সবাইকে আমি টাইমের মধ্যে রেখেছি। হ্যাঁ তনিমা, রাইট, আমি ক্লিওপেট্রা ছিলাম? ও মাই গড, অত না, অত বলিস না। ও মা, আশা করি তুমিও ভালো আছো। ওকে, তোমাদের শুনতে যদি খুব ভালো লেগে থাকে, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ছিলে আমার সাথে গল্প শুনলে। থ্যাংক ইউ সকলকে আসার জন্যে, গল্প শোনার জন্যে। তোমাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। বাকি এই সপ্তাহে আরও লাইভ আছে। কালকে অমৃতার লাইভ আছে, আর রোববার দিন রূপশ্রীর লাইভ আছে। সেই জন্য প্লিজ সকলে একটু সময় করে এসো, কারণ দেখো এরা তো সকলেই তোমাদেরকে গল্প শোনানোর জন্য আসে। অবশ্য আমি বুঝি যদি কাজ থাকে পরে দেখে নিও, কোনো চাপ নেই, বাট যদি আসো ভালো লাগে, একটু কমেন্টস করবে, কথা বলবে, ভাল লাগবে। যারা ইউটিউবে আমার ভিডিওটা পরে দেখবে তাদেরকে বলি যে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আমাদের সঙ্গে থেকো। আমাদের গ্রুপটা আস্তে আস্তে বড় হচ্ছে, ভেরি হ্যাপি। নতুন লোক জয়েন করেছে, তাদেরকে আমি সবাইকে ওয়েলকাম বললাম অন লাইভ সেশন, এবং যারা ইউটিউবে জয়েন করেছো তাদেরকেও থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম বললাম। সবাই সঙ্গে থেকো প্লিজ। গল্প শোনাতে এসো, গল্প শুনতে এসো, গল্প লেখো, আরেকটু তোমরা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো। আর সবাই ভালো থেকো, হ্যাভ আ ভেরি গুড উইকেন্ড। সকলের উইকেন্ডটা খুব ভালো কাটুক, আর খুব শিগগিরই দেখা হবে। ওকে, নমস্কার, গুড ইভিনিং, বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.